তো শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম দুলাল মিয়া, দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জে, বর্তমানে ঢাকায় অবস্থান আছি। আর ডিপ্লোমা সম্পূর্ণ করেছি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি। আর বর্তমানে বিএসসি রানিং অবস্থায় আছে নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ত্রিপলিতে। আর সেই পাশাপাশি ইসিবিতে কাজ করতেছি এবং আরও কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি। আর সেই সুবাদে আর বর্তমানে আমার কর্মস্থল হচ্ছে হামিম গ্রুপ, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে আমি আছি এখানে, ইউটিলিটি ওভারঅল যা বলে আর কি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এ পর্যায়ে আমি চলে যাব ইফতিহার ভাইয়ের কাছে, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিবেন। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইফতিহার আহমেদ। আমি ময়মনসিংহ পলিটেকনিক থেকে পড়াশোনা করেছি। এখন বর্তমান আমি গ্রিন ডট লিমিটেড আছি, ওয়াটার পিউরিফায়ার কোম্পানি। ওইখানে আমি মানে কিছুদিন আগে ছিলাম আর কি ডাব্লিউটিপি এক্সপার্ট হিসেবে কাজ করেছি। আর বর্তমান ডাব্লিউটিপি আর কি রিপেয়ারিং প্রজেক্ট, এই প্রজেক্টের ইলেকট্রোমেকানিক্যাল প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ধন্যবাদ ইফতিহার ভাইকে ওনার পরিচয়টা সুন্দরভাবে দেওয়ার জন্য। আমরা এই পর্যায়ে চলে যাব তারেক ভাইয়ের কাছে। তারেক ভাই, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে তারেক মাহমুদ, পলিটেকনিক ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফেনী। বর্তমানে আমি আইএলটিএস সম্পন্ন করেছি এবং নর্দার্ন ইউনিভার্সিটিতে আছি। আর কখনো মানে কোনো জবের সাথে এখনো রিলেটেড হই নাই। আমি ডুয়েট অ্যাডমিশনে ছিলাম 2 বছর, তারপর আইএলটিএস প্রিপারেশন নিয়েছি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। আপনার ইন্টারভিউ কোথায় প্লিজ? আমার ইন্টারভিউ হচ্ছে 31 তারিখ ম্যাক্সিমকো ফার্মাতে, মিরপুর ডিওচেস। ধন্যবাদ তারেক ভাইকে ওনার সংক্ষিপ্ত পরিচয়টা দেওয়ার জন্য। এরপর যে আমরা চলে যাব ইমরুল ভাইয়ের কাছে। ভাই, আপনার পরিচয়টা দেবেন। আমি মোহাম্মদ ইমরুল কায়েদ। আমার পলিটেকনিক চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক একজন স্টুডেন্ট। আমার আগামীকালকে ভাইভা আছে অরিজিন টেক লিমিটেডে ট্রেনিং ইঞ্জিনিয়ার পদে। বর্তমানে আমি গাজীপুরে অবস্থান করছি। ধন্যবাদ। আপনি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। অবশ্যই আমরা আপনাকে সাজেশন দিব, পরামর্শ দিব কিভাবে কি করবেন। থ্যাংক ইউ। এরপর যে আমরা চলে যাব জ্যোতির্ময় দাদা, আপনার পরিচয়টা দিবেন। সবাইকে নমস্কার। আমার নাম জ্যোতির্ময় রায়, রংপুর পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আমি আপাতত গাজীপুরে আছি। আপনার ইন্টারভিউ কোথায় প্লিজ একটু জানাবেন। 31 তারিখ আমার ভাইভা ডাক হয়েছে বেসম কত ফার্মাসিতে, 31 তারিখ। ধন্যবাদ দাদাকে। এরপর যে আমরা চলে যাব এস এম মিলন ভাই, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেছি। এখন আমার ব্যাকসিংকো কোম্পানিতে ইন্টারভিউ আছে 31 তারিখে। ও আচ্ছা, আপনি কোন টেকনোলজি? আপনার টেকনোলজিগুলো একটু বলবেন। আমি ইলেকট্রিক্যাল থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর যে আমরা চলে যাব সজীব ভাইয়ের কাছে। আপনার পরিচয়টা দিবেন। সজীব ভাই, আপনার পরিচয়টা দেবেন। আচ্ছা, সজীব ভাই হয়তো ব্যস্ত। এরপরে আমরা চলে যাব এমডি ফয়সাল ভাই, প্লিজ আপনার পরিচয়টা দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি হচ্ছে মেকানিক্যালে ডিপ্লোমা কমপ্লিট করেছি রিসেন্টলি এবং আমার দেশের বাসা হচ্ছে ঠাকুরগাঁও এবং
আমি এখন নর্দার্ন ইউনিভার্সিটিতে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত আছি এবং আমার 31 তারিখে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ভাইবা আছে। ধন্যবাদ পরিচয় দেওয়ার জন্য। এরপর যে আমরা চলে যাব রাফিদ ভাইয়ের কাছে, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি রাফিদ হাসান। আমার ইনস্টিটিউট হচ্ছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল। আমি এখন কর্মরত আছি প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে, প্রাণ আরএফএল গ্রুপে, প্রোডাকশন অ্যান্ড মেইনটেনেন্সে, এবং বিএসসি করতেছি নর্দার্ন ইউনিভার্সিটিতে, ত্রিপলি। আমার ভাইবা আছে বেক্সিমকো ফার্মাতে 31 তারিখ। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রাণ আরএফএল ফ্যাক্টরি কোথায়, নরসিংদীতে না হবিগঞ্জে? প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, নরসিংদী। ও, থ্যাংক ইউ। এরপর যে আমরা চলে যাব এমডি শাকিল হুসাইন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাকিল হোসেন, আমার বাসা গাজীপুর, এখন গাজীপুরে অবস্থান করছি। আমি ঢাকা পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পাশ করেছি, বর্তমানে গাজীপুর অবস্থান করছি এবং আমার 31 তারিখ বেক্সিমকো ফার্মাতে লিখিত পরীক্ষা আছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর পরিচয় দেওয়ার জন্য। এরপর যে আমরা চলে যাব আমিনুল ভাই, আপনাকে চেনা চেনা লাগতেছে, আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আমিনুল ইসলাম অনু, রাজশাহী পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পাস করেছি। আমার 31 তারিখে বেক্সিমকো গ্রুপে ভাইবা আছে। ভাই আমি একটু বাসার বাইরে আছি, তো রিস্কাতে আছি, তো আমি পাশে দিয়ে এই জন্য একটু সাউন্ড হচ্ছে, দুঃখিত। আমি বাসাতে যেয়ে জয়েন হচ্ছি, ইনশাআল্লাহ আমি মিটিং অ্যাটেন্ড আছি, শুনতেছি সব কিছু। ধন্যবাদ আমিনুল ভাইকে আপনার পরিচয়টা দেওয়ার জন্য। এরপর যে আমাদের সাথে লাস্টে আরেকজন ভাই যুক্ত হয়েছেন, ভাইয়ের নামটা হচ্ছে নাসির ভাই। আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিবেন, নাম, পলিটেকনিক, টেকনোলজি এবং কোথায় পরীক্ষা আছে আপনার, প্লিজ নাসির ভাই। আচ্ছা, উনি হয়তো নেটওয়ার্কের সমস্যা। সজীব ভাই কথা শুনতে পাচ্ছেন? এ পর্যায়ে চলে যাব জুবাইরের কাছে। জুবাইর, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি জুবাইর হোসেন। আমি যশোর পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা শেষ করেছি 2020 সালে। এখন সোনারগাঁ ইউনিভার্সিটিতে ত্রিপলি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি, পাশাপাশি কেয়ার নিউট্রিশন কোম্পানিতে জব করতেছি। ধন্যবাদ জুবাইরকে। এরপর যে আমরা চলে যাব আবু কায়েস কাছে, আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু কায়েসার। আমি মাইনিং ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল কমপ্লিট করেছি। বর্তমানে উত্তর ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে এবং একমাত্র হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ আবু কাউসারকে পরিচয়টা দেওয়ার জন্য। আর কেউ কি বাকি আছেন? আমরা পরিচয়গুলো নিতাম না, যেহেতু অল্প সংখ্যক, এই জন্য আমরা সবার সাথে একটু কৌশল বিনিময় করলাম, যাতে করে আমরা আজকের প্রোগ্রামটি বা মিটিংটি সুন্দরভাবে শেষ করতে পারি। আর কেউ কি বাকি আছেন পরিচয় দেওয়ার? তো জানাবেন প্লিজ। আচ্ছা, আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এখন আলোচনা চলে যাচ্ছি। তো আমরা প্রথমে বেক্সিমকো দিয়ে শুরু করি। আগে বেক্সিমকো সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি, তারপর আমরা মূল আলোচনা আস্তে আস্তে ধাপে ধাপে যাব।
তো বেক্সিমকো ফার্মাসিক্যাল এটা বাংলাদেশে একটা কোম্পানি, কিন্তু আমরা জানি বর্তমানে বাংলাদেশে যতগুলো ফার্মাসিক্যাল কোম্পানি আছে বেশিরভাগই ইউকে, ইউএসএ, তারপর হচ্ছে আপনার এখন বর্তমানে আবার চায়না, আরও বিভিন্ন দেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে দেখা যাচ্ছে যে ব্যবসা করতেছে। যেহেতু এর পুরো ইকুইপমেন্ট দেশের বাইরে থেকে আসে বা এর যে সিস্টেম সব কিছু মোটামুটি যে বড় বড় যে ছোট বড় যে মেশিনগুলো সবগুলোই কিন্তু বাইরে থেকে আসে, আর এখানে অনেক বড় একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, যার কারণে দেখা যায় যে বাংলাদেশে যে সকল ফার্মাসিক্যাল আছে যেমন এসকেএফ ফার্মাসিক্যাল আর অনেক ফার্মাসিক্যাল আছে যেগুলো সরাসরি জয়েন্ট ভেঞ্চার অথবা বিদেশিদের অর্থায়নে বা বিদেশিরা এখানে বিদেশি ডক্টররা এখানে থাকেন বা ম্যানেজমেন্ট থাকেন বা আরও অনেক বিষয় থাকে, যার কারণে একইভাবে ওইভাবে আসলে ব্যবসা হয় না। এজন্য জয়েন্ট ভেঞ্চারে বেশিরভাগই বিভিন্ন দেশের সাথে সম্পর্কিত থাকে। তো বেক্সিমকো যেটা এটা 1976 সালে ওনারা প্রথমে বাংলাদেশের যে ব্যবসা শুরু করে, প্রথমে মনে হয় জার্মানির সাথে ছিল, তারপর আস্তে আস্তে ইউএসএর সাথে মার্কেট ধরছে। এমনকি আমরা আগে জানছিলাম যে ওনাদের দেশের বাইরেও নাকি ওনাদের ফার্মাসিক্যাল আছে আর কি, ঠিক আছে। তো এর যে প্রতিষ্ঠাতা বা এটা 1983 সাল, ঠিক আছে। আর মোটামুটি এই পর্যন্ত ভালো একটা অবস্থা ইউরোপে, কানাডা বা অস্ট্রেলিয়া বা বিভিন্ন জায়গার যে এদের যে প্রোডাক্ট বা ব্যবসায় যে বিষয়গুলা সব কিছুর সাথে যুক্ত আছে আর কি, ঠিক আছে। মাঝখানে কিছু COVID-19 ছিল, এটার সাথে ভালো একটা ওনারা রেসপন্স করছে এখানে কোভিডের সময়। তারপরেও মোটামুটি আরও বিভিন্ন ধাপে ধাপে বাংলাদেশের আরও কিছু কোম্পানির সাথে শেয়ার করে, তারপর যে আপনার আরও কিছু গ্রুপ কোম্পানি আছে যেগুলোর সাথে গ্লোবালভাবে এটা শেয়ারে থাকে আর কি, ঠিক আছে। তো মোটামুটি এখন আমরা যতটুকু জানি এমপ্লয়ির সংখ্যা মোটামুটি ভালোই, প্রায় 6,000 বা 6,000 প্লাস মানার থাকে এরকম আর কি। তো ফার্মাসিক্যাল জগৎটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু ডিটেলস একটু বলতেছি, কারণ অনেকের প্রশ্ন থাকে, তো যেন একটু ডিটেলস বলতেছি। তো ফার্মাসিক্যালে বর্তমানে বাংলাদেশের যে কেরিয়ার যে বিষয়গুলা বা টেক, ধরেন আপনি যদি ফার্মাসিক্যালে থাকেন তাহলে আরেকটা ফার্মাসিক্যালে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার স্যালারি বা আপনার একটা সম্মান থাকবে যে না উনি অমুক ফার্মা থেকে আসছে, ঠিক আছে। আর যেহেতু এখানে অনেক ফার্মাসিক্যাল আছে তো আপনাদের এখানে কেরিয়ারটা খুব ভালো। যেমন পাওয়ার প্ল্যান্টের চাকরি কয়জনে পায়, সবাই তো পায় না, কারণ ওইভাবে দেখা যায় যে পাওয়ার প্ল্যান্ট বেসরকারি সেক্টর ওইভাবে কম বা বেশি থাকতে পারে, যার কারণে সবাই ওইদিকে যাইতে পারে না। তো ফার্মাসিক্যালও সবাই ওইভাবে যাইতে পারে না, কারণ ফার্মাসিক্যালে যে স্কোয়ারের যে বিষয়গুলা ওনারা প্রফিট শেয়ার করে দেয়, প্রত্যেক বছর প্রফিট শেয়ার করে দেয়, 5-6টা বোনাসই থাকে, ঠিক আছে। একদম মনে করেন এই ওয়ার্কার থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত আমরা যতটুকু জানি আর কি। তো এখন ফার্মাসিক্যাল যদি আপনি কেরিয়ারটা শুরু করতে পারেন তাহলে আপনার সামনের দিনগুলো আপনার অনেক ভালো যাবে। কিভাবে? যেমন ওষুধ তো সবারই প্রয়োজন, সব সময় দেশে যুদ্ধ লাগুক মহামারী লাগুক ওষুধ লাগবেই, প্রোডাকশন কখনো বন্ধ হয় না, ঠিক আছে। আপনি এখানে যদি যে বিদেশি যে মেশিন সম্পর্কে যদি ভালো একটা ধারণা নিতে পারেন বা প্রোডাকশন সম্পর্কে যদি আপনার ভালো একটা ধারণা নিতে পারেন তাহলে কিন্তু দেখা যায় যে আসলে ফার্মাসিক্যালে সেক্টরটা মনে করেন যে সাপোজ ইউটিলিটির যেমন জেনারেটর, চিলার খুবই গুরুত্বপূর্ণ, এইচব্যাক সিস্টেম যেটা, তারপর হচ্ছে ডিজেল জেনারেটর, গ্যাস জেনারেটর, নিজস্ব ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, দেখা যায় যে সাপ্লাই ভোল্টেজ বা এই যে মানে এত আহামরি কিছু না, ইউটিলিটি বা ডিপার্টমেন্ট রিলেটেড এত আহামরি না। মেন বিষয় হচ্ছে মেশিনারি। আপনি যখন ফ্লোরে বা প্রোডাকশনে থাকবেন তখন আপনি বিভিন্ন মেশিনারির সাথে সম্পর্কিত হবেন, টার্বল এর বিভিন্ন প্রবলেমস আপনার সামনে আসবে, সলভ করবেন। তো এই হচ্ছে বিষয়। তো আমরা ইউটিলিটি মানে এই জিনিসগুলোই বুঝি, বয়লার বা কম্প্রেসার বা চিলার, তারপর যে বিভিন্ন পাম্প, সাবস্টেশন, এগুলাই। আপনি যদি মেশিনারি যান বিষয়টা অনেক বড়। এখানে পিএলসি আছে, এখন আবার অনেক জায়গায় HMI সিস্টেমও করছে, হ্যাঁ। তো এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা পাবেন। আমরা অনেকে মনে করি যে প্রোডাকশনে গেলে আসলে কেরিয়ার নাই। তো ফার্মাসিক্যালে বেশিরভাগ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রোডাকশনেই ওদেরকে করে থাকে, কারণ আমি তো বললাম যে ডিপার্টমেন্টে এই বিষয়গুলো থাকে, দেখা যায় যে ওইভাবে একটা অ্যাচিভ নেওয়া যায় না, যার কারণে প্রোডাকশন সেক্টরে যদি ফার্মাসিক্যালে আপনারা থাকতে পারেন দেখা যায় ভালো একটা অবস্থানে একসময় যাওয়া যায়। ওই যে বললাম যে আপনি যখন একটা ফার্মাতে যাবেন একটা ভালো একটা সম্মান পাবেন, স্যালারি ফ্যাসিলিটি সুযোগ সুবিধা থাকবে। এজন্য যেহেতু আপনারা বেক্সিমকো থেকে ইন্টারভিউ কল পাইছেন, এখন অনেকের কাছে একটা প্রশ্ন যে ভাই আমি
এখানে কি প্রোডাকশনে দিবে না ডিপার্টমেন্টে দেবে। দেখেন আপনার ডিপার্টমেন্টে দেখ আর প্রোডাকশনে যাই দেখ না কেন, আপনি একটা কোম্পানি থেকে অফার পাইছেন, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, মেডিকেল টেস্ট সব কিছু দিবেন। যদি মনে হয় যে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ। এখন অনেক কোম্পানি আছে আপনাকে বলবে যে আপনাকে আমরা মেনটেন্যান্সে দিব, কিন্তু যাওয়ার পরে জয়েন করার পরে দেখা যাচ্ছে ওকে প্রোডাকশনে দিয়ে দিল। তাহলে এখানে কথা দুই ধরনের হলো। আবার অনেক কোম্পানি আছে যে আমরা আপনাকে শুধু প্রোডাকশনে দিব এই। আবার এখানে একটা বিষয় থাকে, অনেক ছেলে পেলে আমি দেখছি এসকেএফ বা অনেক ফার্মাসি গেলে আপনাকে নিবে প্রোডাকশনে। তো ওইখানে স্যারদের সাথে যেমন প্রাণ আর ফেলে এটা হয়, আমি দেখছি যে আপনি প্রোডাকশনে গেছেন, অনেক সময় দেখা যায় স্যারদের সাথে ভালো সম্পর্ক থাকলে বা আপনার কাজের ভালো থাকলে দেখা যায় আপনি মেনটেন্যান্সে যাওয়ার একটা সুযোগ থাকে যদি ওইভাবে আপনি নিজে নিজে লাইন কাট করতে পারেন। তো সেইটা সব জায়গায়। তো এই জন্য আমরা প্রোডাকশন আগে যাই হোক আমরা ওইটা পরে চিন্তা করবো। আগে আমরা একটা ইনভাইট পাইছি, আমরা ইন্টারভিউ দিব, হ্যাঁ। আর প্রোডাকশন যে এত আহামরি খারাপ ওইরকম কিছু না। যদি কেউ লেগে থাকতে পারে অবশ্যই এখান থেকে একটা ভালো একটা ফিউচার, তার ভালো একটা ফিউচার হবে। আর যদি মনে হয় যে প্রোডাকশন 3 মাস 6 মাস করে চলে গেলাম, তাহলে কিন্তু নিজেদের লস, এতে করে নিজের টেকের সমস্যা হবে। এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা যেহেতু একটা ইনভাইট পাইছে, আপনারা ইন্টারভিউ অ্যাটেন্ড করেন, রিটার্ন দেন, ভাইবা দেন, তারপর মেডিকেল, আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো অতিক্রম করেন। আর চাকরি যদি হয়ে যায় তাহলে আমি আশা করি যে আপনারা ভালো একটা ফিউচারের সামনে আগাচ্ছেন। বর্তমানে তো আপনারা দেখতেছেন যে অমুকে গার্মেন্টসে চাকরি করে সে আরেক জায়গায় যাইতে পারতেছে না, কারণ তার গার্মেন্টসের ট্যাগ নাই। তো আপনারা যে ফার্মারতে থাকেন, তো ফার্মার ট্যাগ দিয়ে আপনারা অনেক জায়গায়, বিশেষ করে ফার্মাসিক্যাল সেক্টরে আপনারা ভালো একটা অবস্থানে আপনারা যাইতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেক কিছুই বললাম, আমি আরও কিছু বিষয় আপনাদের সাথে পরে শেয়ার করব। এ পর্যায়ে আমরা চলে যাব আবু কায়েসার কাছে। আশা করি সে তার এক্সপিরিয়েন্স, তার সব কিছু শেয়ার করবে। আবু কায়েসার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি একটু সাউন্ডটা কেমন, একটু আউটসাইডে আসেন, আমরা বেশি সময় নিব না। আর আপনাদের যাদের প্রশ্ন থাকবে আপনারা হ্যান্ডরাইজ তুলে রাখবেন, ইনশাল্লাহ আমরা শেষের দিকে আমরা আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে আবু কাছে, আপনার শেয়ার করেন আপনার এক্সপিরিয়েন্স। জি শুনতে পাচ্ছি, বলেন। ধন্যবাদ। আমি পরিচয়টার আগে দিয়েছি, নতুন করে পরিচয় মধ্যে কিছু নাই। দুলাল ভাই যেটা বললো ব্যক্তিগত সম্পর্কে, আসলে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ট্যাগ লাগানো এটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ ফার্মাকে পুরো মুভ করার জন্য। দেখা যায় কি ম্যাক্সিমাম ফার্মাসিউটিক্যালে আপনার মুভ করার সময় আপনার ফার্মাসিরা অন্য ফার্মা আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবেন। যখন দেখবেন আপনার সিভিতে ফার্মাসিউটিক্যাল ট্যাগ লাগানো আছে, তখন আপনার এটা ক্যারি করে ভালো। তো প্রথমে ধন্যবাদ জানাই সবাইকে এবং কনগ্রাচুলেশন জানাই, কারণ শর্টলিস্টে রয়েছেন। আসলে এখানে শর্টলিস্টের অনেকটা তারা ফিল্টারিংরা দূর হয়ে যেতে বললো, তাদের বিশেষ করে ফিল্টারিংরা তারা শর্টলিস্ট করে। ইভেন আপনার বের হওয়ার পরে যদি গ্যাস হয়ে যায় তারা সিলেক্ট করে না, বা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন হাই, বা তারা ইন্টেলিজেন্ট পার্সনকে সিলেক্ট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর ভাই যেটা বললো যে পরিচিত মাধ্যমে সিভি জমা দেওয়া, আসলে আগে যে স্টুডেন্ট ছিল সিভি জমা দেওয়া যেত, সেক্ষেত্রে এখন এই অপশনটা টোটালি অফ করে তারা বিশেষ হচ্ছে মাধ্যমে ফিল্টারিং করে টোটালি ম্যান পাওয়ার গুলা নির্ধারণ করতে। তো ভ্যাকসিন ফেসিলিটি সম্পর্কে আমি আগে বলেছি, ইউটিউব চ্যানেলে হয়তো বা আপনারা রেকর্ডগুলো পাবেন। এরকম কিছু শুনে নিন, আজকের ফেসিলিটি সম্পর্কে কিছু বলবো না। আজকে জাস্ট খালি বলবো আপনার কোশ্চেন প্যাটার্ন গুলো কিভাবে হয় আর কি জিনিস নিয়ে আপনারা যাবেন। আর একটা জিনিস এখানে বিশ্বরূপী বললেন যে আপনাদের ভাইবার জন্য লাগছে, একটু ভুল বলছেন, কারণ ভাইবার জন্য যে কোনো রিপোর্ট আছে না, ভাইবার জন্য তাদের যে একটা প্লান্ট আছে, তাদের একটাই প্লান্ট হলো বাংলাদেশে টঙ্গী চেরাকালি আর কি, এখানে তারা ভাইবার জন্য নাকি মূলত প্লান্ট হয়তো ভুল বলছেন, রিটেনের জন্য আর কি রাখছে।
আর আরেকটা জিনিস যেটা হলো আপনার আমি দেখলাম গ্রুপে বা অনেক জায়গা আর ফেসবুকে দেখলাম আপনারা যে এসএমএসটা দিছে এইটা দিয়ে আপনারা সেই এসএমএস টোটালি স্ক্রিনশট দিয়ে বিভিন্ন গ্রুপে দেখলাম বা ইয়ে দিয়ে শেয়ার করতে আপনি এটা করা উচিত না। অবশ্যই অবশ্যই লোকেশনটা বা ডেট বা টাইম ডেটটা বলতে পারেন, টাইম বা লোকেশনটা আপনি হাইড করে শেয়ার করতে পারেন, যেহেতু এটা পার্সোনাল বা এটা ওদের চোখে বললো আপনার কন্ট্যাক্ট নাম্বার চোখে বলেন সেটা জানা পারে, যদিও এগুলো ম্যাটার করে না। তবু আর কি যে কোনো কোম্পানিতে রিটার্ন আসলে আপনারা হাইড করে ব্যবস্থা করবেন। আর বলছে আমি জাস্ট বলি আপনাদের পরীক্ষাটা হল মিরপুর আছে ওই তো পল্লবী উত্তরা সেন্টারের মাঝখানে আছে সেগুলো আছে মাঝখানে আমাদের সবার ওখানে ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টারের মধ্যে সারাদিন বড় দিবি আপনারা অপোজিটে হাঁটতে বা ওই লোকেশনটা আপনার মধ্যে সার্চ করে দেখবেন একদম তাদের চলে আসছে আর অবশ্যই যে জিনিসগুলা আপনার ওই বিল্ডিং এর ঢুকার আগ থেকে হয়তো বা ইনসাইডে আপনার ফলো করতে হবে, এরকম ফলো করলে অবজারভেশন রাখতে পারে। ভাই কথা ক্লিয়ার আসতেছে না, একটু ক্লিয়ার করে বলেন ভাইয়া, ভালো শুনতে অসুবিধা হচ্ছে। এখন ঠিক আছে আপনারা একটু বুঝে নেবেন আর কি, আর বাকিটা আমি পরেই করবো। হ্যাঁ ঠিক আছে বলেন ভাই দুলাল ভাই। হ্যাঁ জুবায়ের, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি। জুবায়ের বলো। ও আচ্ছা আচ্ছা, আপনি দিতেন তাহলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আবু কায়সার শুরু করেন। করবেন না বা পরে বলবেন। যেখানে ছিলাম মিরপুর দিয়ে বিল্ডিং আছে, বিল্ডিং এর আগে থেকে আপনাকে হয়তো বা ইনসাইডে অবজারভেশন শুরু করবে আর কি। তো যতটুকু পারা যায় বিল্ডিং এ ঢোকার পর বা ঢোকার নিচের আগ পর্যন্ত যতটুকু ফর্মালিটি মেনটেন করা যায় ভিজুয়াল না করা উত্তম। পরিচয় করবো তো বাইরে শুনতে পারেন আপনার বাসন অনুযায়ী, কিন্তু অবশ্যই হলরুম এবং ওই ঘরে ঢোকার পর আপনারা অবশ্যই জল দিয়ে এগুলো অ্যাভয়েড করবেন। আর এইটা ডিপার্টমেন্ট এগুলো লক্ষ্য রাখে যারা সব জায়গায় সিসিটিভি যারা অতিরিক্ত। তো আমরা আসলে আপনার সিটগুলো আসলে আমরা যদি পরিচয় দিয়েছি যে এক সিট গ্যাস দিয়ে আপনার সিট প্ল্যান করা থাকে আর কি, এক সিট পর আর কি আপনার। তো দেখা যাবে কোনো অপশন নাই বলে চলে আপনাকে যে ওই চাকরি করে থেকে আপনাকে হেল্প করবে ওইরকম মেন্টালিটি হয়তো হেল্প করতে যায় নিজে অন্যজন খাইছে গেলেন এটা করবেন। নর্মাল কোশ্চেন থেকে সেই কোশ্চেন গুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যে মাইনাস মধ্যে আনসার করার চেষ্টা করবেন। তারপর আপনার ওইখানে আপনার অবশ্যই একটা যে সিভিটা আপনি হচ্ছে আপলোড করতেন বা যে সিভির যে ইনফরমেশন গুলো আছে ভিডিও দিয়েছেন ওই ইনফরমেশন গুলো দিয়ে বা ওই সিভিটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। হয়তো অনেক সময় তারা প্রিন্ট আউট যারা তাদের সিলেক্ট করে তাদের প্রিন্ট আউট তারাই করে নেয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রিন্ট আউট তারা করে না। সেক্ষেত্রে আপনার ওইটা আপনার যদি চাইতে পারে সেক্ষেত্রে আপনি সিভিটা প্রিন্ট আউট আগে করে নিয়ে যাবেন। আর ক্যালকুলেটার আপনার পার্সোনাল দেখতে নিয়ে যাবেন, পার্সোনাল জায়গা তারা দিবে, সমস্যা নাই। আর আপনার ক্যালকুলেটার নিতে পারবেন, যদি ক্যালকুলেটার তেমন কাজ থাকে না তো নেবেন। এটা কাজ করতে নিতে পারেন, কিছু কাজ করতে কাজ নাই যদিও তো নিতে পারেন, এগুলো তো আর চিত্র আন্দোলন করলাম। তারপর পরীক্ষা হবে আপনার ডিপার্টমেন্ট আলাদা আলাদা, মেকানিক্যাল পাওয়ার সেন্সেশন দেয়, ইলেকট্রিক্যাল আলাদা দিচ্ছেন, ইলেকট্রিক্যাল আর আরএসসি ওটা ওদের এক দেয় আর মেকানিক্যাল পাওয়ার সেন্সেশন। যদি আজকে এইবার মনে হয় পাওয়ার এই যে কাউকে ডাকে না, তো পাওয়ার
পাওয়ার আর এসি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল জাস্ট তারা এডুকেশন করে অন্য ডিপার্টমেন্ট সিলেক্ট করে। তো যে কথা বলছিলাম আপনার কোশ্চেন তারা আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ দিবে এবং ডিপার্টমেন্ট বেসিক গুলো এই নর্মাল কোশ্চেন গুলো যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি দিই যেমন কারেন্ট এবং ভোল্টেজ উভয়ই মাপা যায় কোন মিটার, অবশ্যই মাল্টিমিটার। তো এরকম কোশ্চেন গুলো আছে যদি সবগুলো দেখে আমি আপনার এমসিকিউ 50 মার্কের পরীক্ষা সব কোশ্চেন গুলো আপনার ইংলিশ লাগবে, টোটাল ইংলিশ, বাংলা আগে না। আর অবশ্যই নাম্বার প্রশ্নপত্রটা আপনার নাম ডিপার্টমেন্ট পলিটেকনিক লেখা থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইংলিশ ইউজ করবেন। আর ওখানে এইটার থাকবে যে উনি বলে দিবেন যে কিভাবে কি করতে হবে। তো এমসিকিউ গুলো ঠিক চিহ্ন দিলেও হয়, ওখানে ঠিক মার্ক দিতে আমরা হয়তো পরবর্তী স্যার 50 মার্কের পরীক্ষা, 50 মার্কের মাঝখানে 10 মার্ক হলো আপনার প্যারাগ্রাফ, যে কোনো বিষয় থাকতে পারে। আর আপনার আইটি টেস্ট, ডিপার্টমেন্টাল, বেসিক ম্যাথ, হয়তো বেশি গ্রামার থাকতে পারে, তাতেও গ্রামারটা। আর এইগুলো আর কি আইটি টেস্টটা বেশি থাকে, ডিপার্টমেন্টাল বেসিক কোশ্চেন আর বেসিক ম্যাথ। এই কোশ্চেনগুলো আমরা 40 টাইম সিরিজে করা করবো। আর প্রশ্নের প্যাটার্ন প্রায় সময় চেঞ্জ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি চেঞ্জ হয় প্রশ্নের প্যাটার্ন। আর ওই যে ব্যাসটা কোশ্চেন পেপার দেয় ওই ব্যাপারে মাঝখানে আপনাদের ঠিক চেন করে ডাকা করবে। তো মানে যেটা একবার ডাকাবেন সেটা দুইবার ডাকাবেন না, ওটা তো আপনারা খুব ভালো করে জানেন যে ডাকা করবেন পরীক্ষা দিতে একবার ডাকানোর পর দুইবার ডাকাবেন না। আর আইটি টেস্ট গুলো যদি থাকে তো ওইভাবে আর কি একটু মার্ক দাঁড়ালে সময় মনে হয়ে যায়। আর পরীক্ষা যদি 1 ঘন্টা 20 মিনিটের মতো করবে টোটাল, বা আর একটু বেশি থাকতে পারে, আমাদের মধ্যে টাইমটা মনে বলতেছে না, তবে 2 ঘন্টা দেয় না, 2 ঘন্টার কম। আর একটা প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফটা অবশ্যই আপনারা লিখে ট্রাই করবেন। আর অবশ্যই কাটাছিড়া করবেন। আর যদি কাটতে হয় অবশ্যই একটা না জানবেন আপনার সমাজ থেকে আপনার ডকুমেন্টেশন যতগুলো ডকুমেন্টেশন আছে সবগুলো আপনার টোটাল ইংলিশ আছে, বাংলায় কোনো থেকে কোথাও সাধারণ থেকে গেলে না, যে কোনো মানুষ থেকে গেলে বা ভিতরে আপনি কোনো বাংলা শুরু করবেন না, টোটালি ইংলিশ। আর অবশ্যই চেষ্টা করবেন কাটাকাটি না করা, কাটাকাটি করলে একটা কাটা দিবেন আপনার সমাজ থেকে ঘুরছে আমার এটাও করে আপনার একটা না কাটা ওটা খেলে একটা না কাটা অপারেটিং করা যাবে, ওটা ওটা ডকুমেন্টেশনে ফিনিশ হয়ে গেল। আচ্ছা ওটা করা জানবেন, তবে একটা না কাটা সেটা করবেন, এটাই হচ্ছে লক্ষ্য করে। তো আমার যখন বলা হয়েছিল মধ্যে আপনার 30 পাইলে চল পাস আমাদের বাইরে সিলেক্ট করবেন। আমাদের সমাজ হয়তো 20-25 জন মতো একজন দিচ্ছে, ওখান থেকে আমাদের শর্ট লিস্ট করছে 30-35 জন, 45 না 50 জন দিচ্ছে, ওইখান থেকে শর্ট লিস্ট করছে 15 জন মতো, 15 জন মাঝখানে আপনার ভালো সিলেক্ট করছিল 11 জনকে। এখানে আমার মেডিকেলে বেশি সমস্যা ছিল, মেডিকেল 3 জন 4 জন বাদ গেছে, তাদের এইসব সমস্যা ছিল। আচ্ছা ওই ডাটাগুলো আসলে পরে আসবো, আগে রিটেন এক্সাম দেন, দেন বাইরে হবে, দেন মেডিকেল। রিটেন এক্সাম দেওয়ার 3 দিনের মাঝেই হয়তো এরকম করে জানাবে যখন সিলেকশন হন। আর পরীক্ষা শেষ হওয়ার পর আপনি এই জায়গায় জিজ্ঞেস করবেন যে কতদিনের মাঝখানে আমি রেজাল্টটা পাবো, জিজ্ঞেস করুন, এই যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করুন। আর আমাদের এই ফার্মাসিগুলো সকল এই ফ্যামিলি যার কারণে আপনার সব তথ্য আপনি পেয়ে যাবেন। ছোট প্রশ্ন আছে এখানে জিজ্ঞেস করবেন যে কবে যাবেন বাবু, কিভাবে বাবু, তারপর আপনাদের লিখিত খান আপনাদের ফোন করে জানানো হবে, পরে আপনারা ই করতে পারবেন কিভাবে এইটার যে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন, কি মজা লাগবে বাইরে। তো আর এই এক্সামের মধ্যে আগেও আমি দুইটা গুজরাটের হয়তো আর্থিক পাবেন, আগে দুই জায়গা দিয়েছিলাম, আগে পরীক্ষা ছিল। তো ওইখান থেকে এই আপনার
দেওয়া হয়েছে ওটা যদি রেকর্ডগুলো আছে আপনারা ব্যালেন্স করতে পারেন। ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর আপনারা সিলেক্টেড হন, দেন আদার ফেসিলিটি বা ডিটেলস কোম্পানি দিয়ে টোটালি একদিন ডিটেলস বলবো যেগুলো আদার সিলেক্টেড হন, বাইরে দেশে বলবো যেহেতু সেকেন্ড এক্সাম। তো আর যেহেতু প্রোডাকশন সাইড আপনার ওইরকম যেহেতু অ্যাক্টিভলি আমাদের দেওয়ার কোম্পানি আমার ইংলিশ থেকে লাইন থেকে কিছু অন্য পাড়াতে চলে যেত। তো আর সরকার থেকে ব্যবসায় কিছু ভ্যাকেন্সি কমেছে। আমাদের প্ল্যানকে হয়তো আপনার 7-8 জন লোকের বাকি আছে, ওইগুলো ফিল আপ করবেন। ভালোই হয়তো বা আপনারা সবাই সিলেক্টেড হন, সবাইকে দিবে তাদের এই জন্য ভ্যাকেন্সিতে কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নেই যে একজন বা 2 জন থাকবেন। আপনাদের সবাইকে যদি ভালো লাগে সবাইকে দিবে। অনেক কিছু সিলেক্ট হয়ে গেছে, নিউ একটা ফেসিলিটিতে বাইরে ছিলেন, ওইখানে আপনার প্রায় 20 থেকে 30 জন এক্সপিরিয়েন্স লাগবে। ওইখানে হয়তো আপনাদের এখানে কাশি গায়ে হয়তো ওই লাঞ্চ আলাদা ওইখানে আপনি লাঞ্চ হওয়ার পর তারা আপনারা কাজ শিখাই নিবে। এখানে জয়েন করার পর আপনি 6 মাস ধরে কাজ শিখাই পরে কনফার্ম এখন 10 মাস পর চাকরি হওয়া মানে চাকরি চলে যাবো না, কাজ পারেন চাকরি চলে যাবে এরকম কাজ আপনাকে শিখাবে। তো ওইরকম প্রেশার থাকে না ফার্মাসি করে। আর যেহেতু স্টেরাইল প্রোডাকশন প্রোডাকশনে ফল দিতে পারেন, তো ওরকম প্রেশার থাকে, কিছু ডকুমেন্টারি একটু প্রেশার থাকে, এগুলো ইজি আর কি। তো আপনারা এক্সাম দেন, আর অবশ্যই যেহেতু বললাম যে সবাই ঢোকার আগ পর্যন্ত আপনাদের এই জায়গায় অবজারভেশন করতে পারেন। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন। আর এখানে ফরিদুল্লাহ বা ওরকম করবেন না, কিন্তু আপনারা সবাই বলার কিছু নাই, সবাই ম্যাচুরিটি আছে। তো ওইভাবে যত ফ্যামিলি ওই ইয়াতে আপনার বলেন, অবশ্যই করা যাবে, ফ্যামিলি দিয়ে করা যাবে, সেটা আপনি করতে গেলে পর আপনি করতে পারবেন। ওইটা করা যাবে না, আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বা যা করার আপনি বাইরে করে করবেন। তো এখানে আপনি অফিসিয়াল দিয়ে যে মেনটেন করে রাখতে পারি। তো এটাই কোচিং পর্যন্ত বললাম এইগুলা আপনার যেহেতু সমাজ হবে, তো রিল্যাক্স আপনি কোচিংগুলো করবেন, দেন আপনি ঠিক মার্ক দিয়েছেন। তো এইটুকুই বলে আগেও বলছি অনেকবার, তো বলার কিছু নাই। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন, রেগুলার তুলে ওই সময় আমি আসি করতে। যদি কোশ্চেনগুলো আমার কাছে কোনো কোশ্চেন থাকে বলবেন, দিলে তখন আমি আনসার করব। ধন্যবাদ আবু কাউসারকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আশা করি তার কথা আপনারা ভালোভাবে শুনছেন। এখন বিষয়টা হচ্ছে, আপনারা যেহেতু রিটেন পরীক্ষা দিবেন, তো রিটেন পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে। কারণ আমি আগেও বলছি যে আমি প্রোডাকশনে যাব না ডিপার্টমেন্টে যাব না কিউসিতে যাব, এটা হচ্ছে পরের সাবজেক্ট। আমি একটা কোম্পানি থেকে ইনভাইট পাইছি, আমি আমার সেরাটা আমি ওইখানে দেখাবো, ঠিক আছে। আর ফার্মাসিক্যাল কেরিয়ার কিন্তু খুবই ভালো। আপনি যদি ভ্যাকসিনকো থেকে যদি এসকেএফে যান বা স্কোয়ারে যান, তাহলে তো আল্লাহ রহমতে আপনার সরকারি চাকরি লাগবে না, যেটা আমাদের যে কলিগরা যে স্কোয়ারে যারা আছে বা এসকেএফে যারা আছে মোটামুটি ভালো আছে, বর্তমান প্রেক্ষিতে ভালো আছে, ঠিক আছে। আপনারা এখানে অনেকেই পরিচয় দেওয়ার সময় শুনলাম যে অনেকে বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত আছেন, এটা খুবই ভালো। যারা বেকার আছেন আপনাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট, একটা গুড অপরচুনিটি, এটা কাজে লাগাইতে হবে। অবশ্যই নিজ ডিপার্টমেন্ট, ঠিক আছে, নিজ ডিপার্টমেন্টে স্ট্রং থাকা লাগবে। এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে আপনাকে পরীক্ষা নেবে, কিছু থাকবে ডিপার্টমেন্ট
বা ইংলিশে কিছু প্যারাগ্রাফ থাকবে বা কিছু সেন্টেন্স থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে দেখা যায় যে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে কিছু প্রশ্ন থাকতে পারে। আর সবাই সবসময় চেষ্টা করবে ইংলিশে ইন্টারভিউ দেওয়ার, ওই রিটেন পরীক্ষা হোক যেভাবে হোক। আমরা যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা এখানে অনেকে বিএসসিতে রানিংয়ে আছি, তো আমাদের সবচেয়ে বেশিরভাগ একটা দুর্বলতা হচ্ছে আমরা ইংলিশ। তো আপনারা অনেকেই কোম্পানি লিখিয়ে দিচ্ছে যে আপনাকে ইংলিশে উত্তর দিতে হবে। আমরা তারপরও রিপিট করি ইন্টারভিউ লিখিত বোর্ডে বা ইন্টারভিউ বোর্ডে যে স্যার আমি কি বাংলায় বলতে পারবো, আমি কি বাংলায় লিখতে পারবো, এটা তো আপনার স্মার্টনেস না, ঠিক আছে। হ্যাঁ, কেউ যদি বেশি দুর্বল থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা যারা টুকটাক বা মোটামুটি ঠিক আছে আমরা চেষ্টা করব ইংলিশে রিটেন পরীক্ষা দেওয়ার, ভাইভা পরীক্ষা দেওয়ার। আর যখনই আমরা কোম্পানিতে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের মনিটরিং শুরু হয়ে যাবে। আপনারা অনেকেই জানেন বর্তমানে বেশিরভাগ কোম্পানিগুলো কিন্তু সিসি ক্যামেরা অপারেটর নিয়োগ দিচ্ছে, টেকনিশিয়ান নিয়োগ দিচ্ছে। ওনাদের কাজ কি জানেন? ওনাদের কাজ হচ্ছে ওনাদের ফ্যাক্টরিতে ইনডোর থেকে আউটডোর আশেপাশে বা কারা ঢুকতেছে কারা বের হইতেছে অবজার্ভ করতেছে, কারা কনফারেন্স রুমে কে কী করতেছে, মোটামুটি একটা তথ্য ওনারা রাখে। তো আমাদের অনেক ইঞ্জিনিয়াররা আছেন, তো ফ্যাক্টরিতে ঢোকার পর থেকেই বারবার ফোনে কথা বলতেছে, চুল ঠিক করতেছে, ওয়াশরুমে যেতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মানে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতেছে। এটাও কিন্তু বর্তমানে কোম্পানিগুলো মার্ক করে। এই জন্য এই বিষয়টা সবাই মনে রাখবেন যে আমরা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আমাদের ব্যবহার বা আমাদের যে অ্যাটিটিউড বা ওটা আমরা ওইভাবেই প্রকাশ করতে হবে। কোম্পানিতে আমার চাকরি হইলেও না হইলে নাই, আল্লাহ দুনিয়াতে তো আমার রিজিকের অভাব নেই, তাই না? আমাকে ওই চাকরি লাগবে, ওটা আমাকে দরকারি, এরকম চিন্তা ভাবনা করা যাবে না। হ্যাঁ, আমি ইনভাইট পাইছি, আমি আমার সেরাটা আমি দেখাবো। কেউ যদি কোনো প্রিপারেশন ছাড়া যায় তাহলে কোনো আগ্রহ থাকে না। তো বর্তমানে তো মামা চাচার জন্য চাকরি হচ্ছে না, হবে কি না, অনেকেই আছেন আমাদের মধ্যে নেগেটিভ যে ভ্যাকসিনকো ওইটা তো অনেক বড় কোম্পানি না, বা এই রেফারেন্স ছাড়া চাকরি হবে না, এই শেষ। সেই ইন্টারভিউতে যাওয়ার আগেই সে এগুলা কেউ তাকে গিলাইতেছে বা কেউ সে বলতেছে, তাহলে এই ছেলে কীভাবে ভালো জায়গায় যাবে, ঠিক আছে। কারণ সব কিছু ওইভাবে হইতো তাহলে কোম্পানিগুলো লিখিত ভাইবা এগুলো নিত না, ঠিক আছে। এজন্য সবাইকে বলবো যে সকল কোম্পানি লিখিত পরীক্ষা আইকিউ টেস্ট এগুলা অ্যারেঞ্জ করে থাকেন, ওনারা অনেক সময় নিয়ে ম্যানেজমেন্ট প্লাস সিনিয়রদের সাথে কথা বলে এগুলো শিডিউল করেন, এখানে ওই তামসা করার জন্য না, ঠিক আছে। অনেক কোম্পানি আছে আপনি লিখিত পরীক্ষা দিয়ে চলে গেছেন, কোনো খোঁজখবর নাই, 3 মাস 6 মাস পরে আপনাকে ফোন দিল, আপনি জুবায়ের, আপনি তো অমুকে আমাদের এখানে একটা রিটেন পরীক্ষা দিয়ে গেছেন, আমরা আপনাকে সিলেকশন করেছি, আপনি ভাইবা দিতে ইচ্ছুক, আসেন। এই যে, তো আমরা পরীক্ষাগুলো দিব মানে কি, এগুলো আমাদের অ্যাচিভমেন্ট। অনেক ছেলে পেলে ঘরে বসে থাকে, কোনো অ্যাচিভমেন্ট নাই, সে ইন্টারভিউ দেয় না, তাহলে সে চাকরি কীভাবে পাবে? আপনি যদি একটা ভ্যাকসিনকোতে একটা ইন্টারভিউ দিয়ে যদি চলে আসেন না, আপনার একটা বিশ্বাস থাকবে যে না আমি ভ্যাকসিনকো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আইছি, দেখি রেজাল্ট কী হয়, একটা আশা থাকবে। আপনি আরও 5 জনের থেকে বলতে পারবেন যে না আমি তো পরীক্ষা দিয়েছি, মোটামুটি ভালোই করছি, দেখি কী হয়, একটা আশা থাকবে। কিন্তু যে পরীক্ষা যায় নাই, যে দেয় নাই, তার কি এখানে আশা থাকবে? থাকবে না। এই জন্য আমরা যেখান থেকে ইন্টারভিউ কল আসবে আমরা যেভাবে হোক সময় আমরা অ্যারেঞ্জ করে সময় বের করে আমরা সেখানে সময় ইনভেস্ট করে আমরা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবো। আমার চাকরি হোক বা না হোক এটা আমার পরের সাবজেক্ট, কিন্তু আমি ওখানে উপস্থিত থাকবো। হাজার হাজার লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারকে করে আমাকে কোম্পানি ইনভাইট করছে, এটা আমার জন্য একটা সারপ্রাইজ। আমি যাব, ইন্টারভিউ দেবো। অনেক ছেলেপেলে টাকার অভাবে ইন্টারভিউ দিতে যায় না। একটা ছেলে রংপুরে আছে, সে টাকার জন্য ইন্টারভিউ দিতে পারতেছে না। আপনারা বলেন এটা কি সম্ভব? তার যদি অরিজিনালি যদি আগ্রহী থাকতো, সে যদি নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস থাকতো, তাহলে অবশ্যই বন্ধুবান্ধব হোক, বাবা মা হোক, যেভাবে টাকা অ্যারেঞ্জ করে আসতো। একটা ইন্টারভিউ তো তার চাকরি হবে না, বা হতেও পারে, বলা যায় না। অনেকেই আছেন সেই কক্সবাজার থেকে ঢাকায় আসছেন, একদিনে ইন্টারভিউ দিয়ে আলহামদুলিল্লাহ চাকরি কনফার্ম। অনেকেই আছে এই ঢাকা গুলশানে ইন্টারভিউ কোম্পানির অফিস, অথচ সে টঙ্গী থেকে বা আশুলিয়া থেকে গেছে, চাকরি হচ্ছে না। এই জন্য আমরা ওইগুলা করবো না, ঠিক আছে। বাধা আসবে, যেভাবে হোক আমরা ইন্টারভিউ ইনভাইট পাইলে আমরা টাকা পয়সা হোক, সময় হোক, যেভাবে হোক আমরা বের করার চেষ্টা করব। হ্যাঁ, আমরা যারা চাকরি নিয়ে সিরিয়াস, আমরা বেশি আমরা যারা জবে আছি এখন, আমরা যারা চাকরি নিয়ে সিরিয়াস, আমরা ছুটি বেশি কাটাবো না।
বিশেষ ইমার্জেন্সি ছাড়া এই ছুটিগুলো আপনি ইনভেস্ট করেন যে না আমি যখন একটা কোম্পানি থেকে ইন্টারভিউ কল পাবো, দেখা গেলো আমি তখন যদি ছুটি চাই আমাকে তো ছুটি নাও দিতে পারে। এই জন্য যারা এখানে আছেন আমি সবাইকে বলবো, এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই যে আপনারা ছুটি ইনভেস্ট করেন। যারা জবে আছেন ইনভেস্ট করলে হয় কি, ওই আপনার বন্ধু আপনাকে হেল্প করবে বা স্যারই বলবে যে স্যার আমি তো অনেক দিন ধরে ছুটি কাটাচ্ছি না, আমার একটা ছুটি ইমার্জেন্সি লাগবে, তখন কিন্তু আপনি একটা প্লাস পয়েন্ট। তো আমরা অনেকেই আছি হুদাই একটু শরীর খারাপ হইলে স্যার আমার সিক লিভ দরকার, একটু সমস্যা হলে স্যার আমার আজকে আমি যাইতে পারবো না, এই সেই এই যে এভাবে করে করে নিজের কেরিয়ার নিজে ধ্বংস করি আমরা। এই জন্য স্যাক্রিফাইস হতে হবে, স্যাক্রিফাইস দিতে হবে, সেটা কলিগদের হোক বা স্যারদের হোক। তো আমরা এইভাবে যদি কাজগুলো করি তাহলে দেখা যায় যে আমরা আমাদের ভালো ভালো অপরচুনিটিগুলো আমরা মানে গ্রহণ করতে পারবো, এই হচ্ছে বিষয়। আর তারা লিখিত পরীক্ষা দেবেন অবশ্যই স্পষ্ট করে নিজের সার্টিফিকেট অনুযায়ী নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন, যেটাতে আপনাকে সবসময় পাওয়া যায় আপনার বর্তমান অবস্থান। এত তাড়াহুড়া না ভাই, অনেক ফার্মাসিক্যাল আছে সিকিউরিটি পোস্টে আপনাকে এন্ট্রি করতে হয়, ওইখানে সুন্দর করে নিজের নাম পলিটেকনিক যা যা আছে সুন্দরভাবে ফিল আপ করে আইডি কার্ড গলায় দিয়ে প্রবেশ করেন, ঠিক আছে। আমরা অনেক ওইখানেও হইচই করি, এগুলো করা যাবে না, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো ছোটো ছোটো বিষয়গুলো করবো। আর ইন্টারভিউতে অবশ্যই ভাই পড়াশোনা ছাড়া ভাই কোনো ইন্টারভিউতে যায়েন না ভাই। বর্তমানে আপনার প্র্যাকটিক্যালিও জানতে হবে, থিওরিক্যালিও জানতে হবে, ঠিক আছে। আপনারা পড়াশোনা ছাড়া কোনো কোম্পানিতে ইন্টারভিউ না দেওয়াটাই ভালো, কারণ শুধু শুধু টাকা নষ্ট, সময় নষ্ট, যাদের কাছে যা যা ওদের সময় নষ্ট করতেছেন। যেন পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নাই। এই যে আবু কাউসারের মতো অনেক ছেলেপেলে ভ্যাকসিনগুলোতে আছে, স্কোয়ারে আছে। আপনি কি মনে করছেন মামা চাচা ধরে গেছে অরিজিনালি খোঁজ খবর নেন, দেখেন ওরা নিজের যোগ্যতায় গেছে। এজন্য মার্কেটে ডিমান্ড আছে, কিন্তু আমরা ডিমান্ডগুলো হারায় ফেলাইতেছি, ঠিক আছে। আর অবশ্যই লিখিত পরীক্ষাটা ভালোভাবে প্রেজেন্ট করবেন। আপনার লিখিত পরীক্ষার উপর আপনার স্যালারি, অনেক সময় স্যালারি ডিপেন্ড করে, আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড আপনার এটা মেনশন করে। তারপর হচ্ছে আপনার আরও বিভিন্ন বিষয় থাকে। হ্যাঁ, আমরা একবারে লিখিত পরীক্ষা সবসময় চেষ্টা করবো নিজের সেরাটা দেখানোর। আর লিখিত পরীক্ষার ওপর আমি হামিম গ্রুপে যখন আমি জয়েন করার আগে আমার যখন লিখিত পরীক্ষা হয়, আমি মনে হয় সম্ভবত 60 না 70 মধ্যে 44+ এরকম পাইছিলাম। তো আমার আগে যারা ছিল সবাইকেই কল করছে। আমার সিরিয়াল যখন অনেক কোম্পানি যে বললাম না, জুবাইরে পাইছে 10, আমিনুলে পাইছে ধরেন 9, তারপর হচ্ছে এদিকে কাউসার পাইছে 13। তা কাউসার থাকবে 1 নম্বরে, 2 নম্বরে আসবে জুবাইর, 3 নম্বরে হচ্ছে আমিনুল। এইভাবে কিন্তু থাকে, সিরিয়াল থাকে। অ্যান্ড সাপোজ কাউসারে তার সমস্যা, জয়েন করলো না, স্যালারি নিয়ে হচ্ছে না, কাউসারের পরে ডাকবে কাকে? জুবাইরকে। আচ্ছা, জুবাইরের পরে কে আছে? আমিনুল আছে। আমিনুল পরে কে আছে? এই শাকিল আছে। শাকিলের পরে কে আছে? এভাবে হয়। এই জন্য রিটেন পরীক্ষাটা সব জায়গায়, হ্যাঁ, রিটেন পরীক্ষাটা ভালো করতে হবে, তাহলে আপনি টপ র্যাঙ্কে থাকবেন। কোম্পানির লুক নিবে 3 জন, আপনি আছেন 5 নম্বর র্যাঙ্কিংয়ে, তাহলে তো ওইখানে আপনার মনে হয় না ওইখানে আপনার কোনো অফার পাবেন। তো র্যাঙ্কিংয়ে থাকতেন তাইলে একটা আশা থাকে। এই জন্য আপনারা অনেকে মনে করেন যে রিটেন পরীক্ষা মানে হুদাই নেয় না ভাই, না, রিটেন পরীক্ষা হুদাই নেয় না ভাই। এই যে ভ্যাকসিন কোথায় যত যাবেন দেখবেন একটা ইন্টারভিউ যখন অ্যারেঞ্জ করে এইচআরের শিডিউল নিতে হয়, ম্যানেজমেন্টের টপ সিনিয়রদের শিডিউল নিতে হয়, অনেক বিষয় থাকে ভাই। ফ্যাক্টরিগুলোতে হইলে আবার এখান থেকে অ্যারেঞ্জ করে হেড অফিসে পাঠায়, মার্কিংগুলা বা প্রোফাইলগুলো পাঠায়, এইগুলো বিষয়। আর আরেকটা বিষয়, আপনারা অবশ্যই কোম্পানির প্রোফাইল সম্পর্কে জেনে যাবেন। আপনাকে ভ্যাকসিন কোথায় আমরা কেন নিব? আপনার ভ্যাকসিন কোথায় আসলে আগামী 5 বছর পর, যেমন এসকে ফার্মাতে আমাকে এই প্রশ্নটা করছিল লিখিত পরীক্ষা, যে আগামী 5 বছর পর আপনি কোথায় দেখতে চান। হ্যাঁ, তো এভাবে প্রশ্ন থাকে। কোম্পানির প্রোফাইল সম্পর্কে 1 নাম্বার, কোম্পানির প্রোফাইল একদম ঝাড়াই করে ফেলবেন। কাদের সাথে বিজনেস আছে, কবে প্রতিষ্ঠিত হয়েছে, কে কে দায়িত্বে আছে, এগুলো একটু ঝালাই করে ফেলবেন। তারপর হচ্ছে একটু ইউটিউবে ঘাটাঘাটি করবেন, তারপর ফেসবুকে ঘাটাঘাটি করবেন। মানে আপনি একবার যদি রিচার্জ করেন, আশা করি সেকেন্ড টাইমে যদি ভ্যাকসিন করতে ইন্টারভিউ আসে তাহলে আপনাকে কেউ আটকাইতে পারবে না। ওগুলো আপনার পড়াশোনা করা থাকবে বা নোট করে রাখবেন, ঠিক আছে, নোট করে রাখবেন। আমরা অনেকে নোট করি না, এটাও করা যাবে। কেরিয়ারে সিরিয়াস হইতে হবে, কেরিয়ার নিয়ে যদি সিরিয়াস না হন এই মার্কেটে টিকে থাকা অসম্ভব, ঠিক আছে। তারপর হচ্ছে
কোম্পানি প্রোফাইল বা পাড়া যদি আশেপাশে কেউ জব করে তাদের থেকে খোঁজখবর নেবেন। তারপর বিভিন্ন ফেসবুক ভালো ভালো গ্রুপ আছে যেগুলোতে হেল্প পাওয়া যায়, খোঁজখবর নেবেন। তো মোটামুটি একটা সাজেশন নেবেন সবার থেকে। এই যে আপনারা আজকে এখানে যুক্ত হয়েছেন, ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিং, ঠিক আছে? আপনারা তো এইচআরের লোক না। কাউসার সে তার যোগ্যতা চাকরি পেতে জন্য কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছে, হয়তো এগুলো মিলতেও পারে, নাও মিলতে পারে। জাস্ট একটা আইডিয়া, একটা প্রস্তুতি। আপনারা তো আরও অনেক বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছে, আমি জানি না এইভাবে সাপোর্টগুলো আপনারা পাচ্ছেন কি না। এই যে আমাদের মতো অনেকেই আছে ভয় পায়, ইন্টারভিউ যাওয়ার আগে ভয় পায়, আমার হাত পা কাঁপা শুরু হয়েছে, অনেক মানে বিভিন্ন থাকে, কি আসবে, কি পরীক্ষা দিব, কি আসবে না আসবে, একদম মনে করেন যে এসি মেশিন ডিসি মেশিন পইরা একবার শেষ করে লাগছে। তারপর ওইদিকে মেকানিক্যালে যারা আছে ওয়েল্ডিং যা সব শিক্ষা একবার শেষ করে লাগছে, ওদের তারা দেখে কিছুই আসে নাই, নর্মাল কিছু কোয়েশ্চেন করছে, এরকম হয়। ঠিক আছে, এই জন্য আমরা ইন্টারভিউ পূর্ব প্রস্তুতি মিটিংটা রাখছি, যাতে করে এখান থেকে আমি কিন্তু গতকালকে পোস্ট করছি আমাদের পেজে কার কার ইন্টারভিউ আছে। তো মোটামুটি যারা যোগাযোগ করছে সবাইকে আমরা এখানে জয়েন করার চেষ্টা করছি। আশা করি এই এক্সপিরিয়েন্সটা ভবিষ্যতে আপনাদের অনেক কাজে লাগবে। আর আপনারা অবশ্যই রিটেন পরীক্ষা পাস করেন। রিটেন পরীক্ষার পর ভাইবা আছে, তারপর হচ্ছে এখানে মেডিকেল টেস্ট হয়, ঠিক আছে? মেডিকেল একদম নর্মাল, ব্লাড টেস্ট আরও কিছু নর্মাল টেস্ট থাকে। আপনি যখন মোটামুটি রিটেন পাস করে ভাইবাটা মোটামুটি হয়ে যাবে, আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? আশা করা যায় আর কি। এই জন্য সবাই একটু সময়টাকে কাজে লাগান। কালকে মিটিংটা করতে পারতাম, ভাবলাম যে একদিন আগে যদি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। তারপরে গ্রুপে যেহেতু আছেন থাকেন, আমরা দেখি আরও কোনো তথ্য আমরা নিতে পারি কি না, কোনো সাজেশন থাকলে অবশ্যই আমরা গ্রুপে শেয়ার করব, যাতে করে আপনারা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় সুন্দরভাবে যেন পরীক্ষাটা দিয়ে আসতে পারেন। এই এক্সপিরিয়েন্স যেন পরবর্তী এসকেপ ফার্মা, রেনেটা ফার্মা, তারপর হচ্ছে আরও যে ফার্মাসিক্যালগুলো আছে, যেমন কি বলে এই আরও অনেকগুলো ফার্মাসিক্যাল আছে, ওগুলোতেও যেন এক্সপিরিয়েন্স, সব ফার্মাসি একই সিস্টেম, ঠিক আছে? আপনার রিটার্ন পরীক্ষা দিয়েই কিন্তু হেলথ কেয়ার আছে, ঠিক আছে? তারপর যে পপুলারে জানেন একজন ইলেকট্রিশিয়ানে অনেক স্যালারি, টেকনিশিয়ান, আর ইন্ডিয়ান কিছু ফার্মাসিক্যাল আছে। তারপর হচ্ছে সামনে আরও হবে, আরও হচ্ছে, ঠিক আছে? এই জন্য ফার্মাসিক্যালের কেরিয়ার আছে, আপনারা চেষ্টা করেন, ভালো হবে আর কি। আর আমাদের আরেকজন ভাই ইমরুল ভাই, আপনি আরেকটু ওয়েট করে আমরা আপনার কাছে আসতেছি। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কাউসারকে বলতে পারেন, আমরা খুব সংক্ষিপ্ত আকারে নিব আর কি। হ্যান্ড রাইজ তুলেন, আমি বলবো, কেউ প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, একজন ভাই, দুইজনে হাত তুলছে, হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমিরুল ভাই, জি বলেন, প্রশ্নটি বলেন। আমার প্রশ্ন হলো ভাইয়া, যে আপনার মানে লিখিত পরীক্ষা হওয়ার পরে ভাইবা কি ওই দিন হয়ে যায় না পরবর্তীতে ওটা জানাই যায়? জি ভাই, আমি কথা বলে তোমাকে তো বলছিলাম যে আপনার লিখিত পরীক্ষা দেওয়ার পর ওই দিন বলবে আপনাকে যে আপনার 3 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে দেন আপনাকে কনফার্মেশন করা হবে যে কোন দিন 3 বা 7 দিন পর যে বাইরে সিলেক্ট করেছেন কিনা। তো ওই দিনই দেওয়ার কোনো অপশন নাই। আর বাইরে আপনাদের প্ল্যান্টে হয়, আমাদের প্ল্যান্টে হয়, সেই প্ল্যান্ট যেটা অবস্থিত। আর ওই রিটেন করে মিট করেন 3rd বছর আমাদের আগের দিন, আর এটা আমার প্ল্যান্টে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমাদের আরেকজন ভাই হাত তুলছে, মিলন ভাই, জি মিলন ভাই প্লিজ। যেহেতু ভাই বললো যে মানে ক্যালকুলেটরের বিষয়টা, যে ক্যালকুলেটরও নিয়ে গেলে যাওয়া যায়, তো এইখানে আমি বলতে চাই যে এইটাই, যে ম্যাথ গুলা যে আমাদের থাকে বেসিক, এটা কি ডিপার্টমেন্ট রিলেটেড ম্যাথ নাকি মানে জেনারেল এই ধরনের ম্যাথ দিয়ে থাকে, বা ডিপার্টমেন্ট রিলেটেড ম্যাথ কি আসে কিনা, এইটা একটু জানতে চাইছি। ভাই আমি বলছিলাম বেসিক ম্যাথ তো আপনার নর্মাল ম্যাথ গুলো বেরিয়ে যায়। আর অবশ্যই আমি কি এই কথাটা এত বড় ম্যাথ করবেন, জাস্ট আপনি বলে এমসি করবেন, ডিপার্টমেন্টে থাকবে ম্যাথ যেগুলো জানা হয় নর্মাল ম্যাথ গুলো, যেমন সরল অঙ্ক এগুলো।
আচ্ছা, তাহলে তো ক্যালকুলেটর নিতে দেয়, তাই না? এটা তো কোনো সন্দেহ নাই নাকি? ক্যালকুলেটর নিতে পারবেন, সমস্যা নাই। আপনার ব্যাগও নিতে পারবেন, ব্যাগ করে ভিতরে রেখে এগুলো ক্যালকুলেটর আপনার খালি করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ কাউসারকে। আর কারো কোনো প্রশ্ন আছে? একটু সজীব ভাই, আপনি কথা শুনতে পাচ্ছেন? সজীব, আচ্ছা আপনাদের রনি, আপনি মনে হয় পরে যুক্ত হয়েছেন। রনি, আপনার কি ভ্যাকসিন করতে ইন্টারভিউ আছে? রনি সাহেব, জি ভাইয়া আছে। আপনার পরিচয়টা তো দিলেন না। আপনার নাম, পলিটেকনিক, ডিপার্টমেন্ট আর এটা একটু বলেন। আমি মোহাম্মদ আসাদুজ্জামান রনি, আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ডিপার্টমেন্টে এবার ডিপ্লোমা সম্পন্ন করেছি। এই তো ভাইয়া। পরীক্ষা ভ্যাকসিন করতে না? জি ভাইয়া। নাসির ভাই, আপনার পরিচয়টা দিবেন। নাসির ভাই, সজীব ভাই, নাসির ভাই, কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনারা মনে হয়, আচ্ছা। তো মোটামুটি আপনারা আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলেন। আমরা আরও কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলতে পারেন, কারণ আমরা চাই ভাইভাটা যেন এখানে সবাই যেন ভাইবার জন্য সিলেকশন হইলে ইনশাল্লাহ আমরা আরও কিছু চমৎকার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে বিষয়। কারো কোনো প্রশ্ন আছে? ইফতিয়ার জি, প্লিজ বলেন। এমসিকিউ কি কোনো কাট মার্ক আছে? না, আমি ওই বলার সময় এটা বলছিলাম যে যেহেতু কার্ড মার্ক নাই, সেহেতু অবশ্যই 100% আনসার করার চেষ্টা করবো। 36 আর কি আনসার করার চেষ্টা করবো। আপনার উত্তরটি পেয়েছেন ইফতিয়ার? জি ভাই, পাইছি। আর কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ আপনাদের জানা অজানা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই আপনারা ইন্টারভিউ হওয়ার সবাইকেই বলি, সবার জন্য এই মেসেজ, আপনারা যে কোনো কোম্পানি হোক, মাল্টিন্যাশনাল হোক, দেশি বিদেশি যে কোনো কোম্পানি হোক, ইন্টারভিউ 10টায় আপনারা সবসময় চেষ্টা করবেন 9:30টার দিকে ওই ফ্যাক্টরি গেটে হোক, ওইখানে আপনারা উপস্থিত হওয়া। যে কোনো কোম্পানি, ছোটো বড় মিডিয়াম, দেশি বিদেশি যে কোনো কোম্পানি হোক, চেষ্টা করবেন আধা ঘন্টা আগে ওই কোম্পানির একদম গেটে গিয়ে আপনি উপস্থিত হওয়া। কারণ ঢাকা শহরে জ্যাম, বিভিন্ন পরিস্থিতি আমরা সম্পর্কে অনেকে যাই। যারা দূরে আছেন চেষ্টা করবেন এর আগের দিন চলে আসা। কোনো বন্ধুবান্ধব, আশা করি আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছি পুরো বাংলাদেশে আমাদের একটা চমৎকার নেটওয়ার্ক আছে, আমরা যেখানে যাই না কেন কারো না কারোর মাধ্যমে আমরা হেল্প পাবো। এই জন্য আগে থেকে চেষ্টা করবেন বন্ধুর মেসে হোক বা আত্মীয় স্বজন হোক যেভাবে চলে আসার, তো এটা আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে? আর অবশ্যই ফর্মাল ড্রেস আপ, হাতের নখটক কেটে যাবেন, চুল টুল সুন্দর করে যাবেন, ইন করা লাগলে ইন করলেন, আর প্রয়োজনীয় কলম বা আপনার যেগুলোর প্রয়োজন ওগুলো নিয়ে যাবেন। আর হচ্ছে আপনার অবশ্যই ডিপার্টমেন্টের যে ইলেকট্রিক্যাল যারা আছেন একটু শোনেন। আপনারা অনেক সময় দেখা যায় প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়, যেমন আপনারা ইলেকট্রিক্যাল যারা আছেন, যেমন এসি ডিসি, তারপর হচ্ছে পিএফআই, সাবস্টেশন, তারপর বিভিন্ন সার্কিট ব্রেকার, হ্যাঁ, এমসিবি থেকে শুরু করে এসিবি, এমসিসিবি, তারপর হচ্ছে বিসিবি, এইচএফসি লাগবে না, যেমন এটা 33/132 কেবির জন্য সালফার হেক্সোফ্লোরাইড, যেটা আপনারা যা বিসিবি পর্যন্তই এনাফ। হ্যাঁ, এগুলো কোন ব্র্যান্ডের হয় এগুলো একটু গুগল থেকে সার্চ করবেন, মানে নিজেকে এমনভাবে তৈরি করেন ভাই, কারণ প্রাইভেট সেক্টরে আপনার ভালো কোম্পানি, ওয়াইকেকের মতো কোম্পানি, আরও ভালো কোম্পানিতে যাইতে গেলে পড়াশোনা ছাড়া বিকল্প নাই, ঠিক আছে? এজন্য এটা একটা সরকারি প্রিপারেশন নিয়ে রেখে যারা ডুয়েটে আছেন আপনাদের জন্য তো এগুলো ব্যাপার না, যেগুলো আসবে এগুলো আপনারা খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। তো তারপর হচ্ছে এই LT-HT, হ্যাঁ, এই প্যানেলগুলো, তারপর হচ্ছে আপনার ফিউজ, রিলে, টাইমার। আর যেহেতু আমরা ইলেকট্রিক্যালে ডিপ্লোমাতে পিএলসি, আমরা কিছু আমাদের বই ছিল পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বই ছিল আমাদের। তারপর হচ্ছে ইলেকট্রনিক্সে আরও 2-1টা বই ছিল আমাদের। এগুলো একটু আপনারা দেখবেন। পিএলসিটা খুবই গুরুত্বপূর্ণ ফার্মাসিক্যালের জন্য, ঠিক আছে? আর হচ্ছে আপনার
কারেন্ট ভোল্টেজ, রেজিস্ট্যান্স, ohms এগুলো তো বললোই। ইলেকট্রিক্যালে কিছু সার্কিট ব্রেকার ম্যাথ আছে, লোডের কিছু ম্যাথ আছে, তারপর ট্রান্সফর্মার কিছু বেসিক ম্যাথ আছে। এসকেএফে আমাদের ট্রান্সফর্মার ম্যাথ ছিল, মোটর সিঙ্গেল ফেজ 3 ফেজের মোটরের ম্যাথ ছিল, ঠিক আছে। সাধারণ জ্ঞান অনেক প্রশ্ন ছিল। তারপর যে মেট্রোল নিয়ে বা বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ওইগুলা ছিল, তো আপনার এমসিকিউ ছিল, ওইগুলা পারা গেছে আর কি, ঠিক আছে। আর অবশ্যই কোম্পানি সম্পর্কে তো বললাম। তো মোটামুটি এগুলা একটু ইলেকট্রিক্যাল যারা আছেন এইগুলো একটু ধারণা নিয়ে গেলে আপনাকে কেউ আটকাইতে পারবে না। আর মেকানিক্যাল যারা আছেন আপনারা মেকানিক্যালে আপনার ওয়েল্ডিং, তারপর হচ্ছে বিভিন্ন পাম্প, গিয়ার, বিয়ারিং, তারপর হচ্ছে আপনার কি বলে ডিজেল জেনারেটর, কম্প্রেসার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার পিস্টনের কিছু বিষয় থাকে জেনারেটরের, তারপর হচ্ছে মোটামুটি এই যে এগুলো কমন, হ্যাঁ, এগুলো একটু দেখে যাবেন। আর আপনাদের থিওরিক্যালি যেগুলো আছে, থিওরিক্যালি যে বিষয়গুলো, যেমন আমাদের ইলেকট্রিক্যাল কারেন্ট কাকে বলে বা ভোল্টেজ কী, ভোল্টেজটা কীভাবে কাজ করে, এর ঠিক তেমনিভাবে আপনাদের মেকানিক্যালি বেসিক যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। তো মোটামুটি এগুলা থেকে একটা যদি ওইভাবে আসে তাহলে আপনাদেরকে আশা করি কেউ আটকাইতে পারবে না আর কি, ঠিক আছে। আর প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে যাতে করে আপনি রিটেন পরে ভাইভা পাস করতে পারেন, ভাইভা পরে মেডিকেল, তারপর যেন চাকরিটা হয়ে যায়। সবার জন্য দোয়া রইল। আর একটু সবাই থাকেন, আমি আরও কিছু সাজেশন শেয়ার করব। কি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করে দিব। প্রশ্ন আছে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। এখানে কোনো লজ্জা না, এখানে সবাই আমরা ইঞ্জিনিয়ার। এখানে আমরা আজকে প্রোগ্রামে যুক্ত হয়েছি, আমরা এখানে জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য, প্রবলেম সলভ করার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, ঠিক আছে। আশা করি আপনারা উত্তর পাবেন। জুবাইর, কেউ কি হাত তুলছে? না ভাই। আচ্ছা, আমরা এখন চলে যাব। আপনারা সবাই একটু থাকেন, আপনারা থাকলে হবে তো একটা হবে। আমরা এখন চলে যাব। আমাদের একজন ভাই, ওনার কালকে ইন্টারভিউ। ইমরুল ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, ডিপ্লোমা, আশা করি আপনি এই যে ফার্মাসিক্যাল নিয়ে যে একটা অভিজ্ঞতা আপনার আজকে হইলো, আশা করি এটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। আশা করা যায়, আমরা আশা করি এটা প্রত্যেকেরই এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। তো ইমরুল ভাই, আপনি পড়াশোনা কোথায় করছেন? আমি আবার একটু জিজ্ঞাসা করতেছি, আমার একটু বলবেন পড়াশোনা কোথায় করছেন? ইমরুল ভাই, জি, আমি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আচ্ছা, ডিপ্লোমা শেষ করি। বেরোচ্ছেন কবে? 2022 22 থেকে এই পর্যন্ত কয় জায়গায় চাকরি করছেন? আমি মেইনলি গাজীপুরে জব প্রিপারেশনে আছি, পাশাপাশি দুইটা কোম্পানিতে ভাইভা দিয়েছিলাম। একটা হচ্ছে আপনার ইজি গ্রুপে, আর আরেকটা হচ্ছে একমি ফার্মাসিউটিক্যালে। এখন কি কোনোটায় আছেন? না, আমি রানিং কোথাও নেই। এটা কি ওটা বিডি জবসে অ্যাপ্লাই করছেন না কারোর মাধ্যমে প্রোফাইল পাঠাইছেন? না, আমি হচ্ছে ইমেইলের মাধ্যমে প্রোফাইল পাঠিয়ে। আচ্ছা, ইমেলে এক নম্বর আপনাকে তো লিখিত পরীক্ষা হবে। এটা এই কোম্পানিটা বেশি বয়স হয় না, 2014 সালে ওনারা ব্যবসা শুরু করছে। ওনাদের ব্যবসার যে মূল বিষয়গুলা, বিশেষ করে আপনার ওদের মূল ব্যবসা হচ্ছে আপনার যেমন কি বলে, আমার এক ভাই ওখানে চাকরি করতো, সে আমাকে যতটুকু তথ্য দিছে আর কি, যে ওনারা মূলত যে বিভিন্ন সার্কিট ব্রেকার যেমন পিএলসি,
তারপর হচ্ছে বিভিন্ন যে সার্কিট বোর্ড আছে এগুলো যে রিপেয়ারিংয়ের ওরা ভালো এক্সপার্ট। আর দ্বিতীয় হচ্ছে আইটি ডাটা প্রোগ্রামিংয়ে ওরা এক্সপার্ট, যেমন সিসি ক্যামেরা, ওয়াইফাই, আরও কিছু বিষয় থাকে আইটি রিলেটেড যেগুলো, এগুলোতে ওরা এক্সপার্ট। আর হচ্ছে আপনার পিএলসি প্রোগ্রামিং, হ্যাঁ, বিভিন্ন যে পিএলসি প্রোগ্রামিং যেমন আছে ফার্মাসিকে বিভিন্ন কোম্পানিগুলোতে, এটা মূলত একটা সার্ভিস কোম্পানি, সার্ভিসিং কোম্পানি। এখানে 24 ঘন্টা ওনাদের সার্ভিস থাকে। ওনারা মাঠ পর্যায়ে কিছু ইঞ্জিনিয়ার নিয়ে থাকে, টেকনিশিয়ান নিয়ে থাকে। তো ওখানে ওনারা ট্রেন আপ করা অবশ্যই ওনাদের, যেহেতু এটা সার্ভিসিং কোম্পানি, এখানে আপনার দেখা গেল যে অফিসে আপনাকে পোস্টিং দিতেও পারে, আবার দেখা যায় বাইরেও দিতে পারে, যেহেতু ওনাদের বিভিন্ন কোম্পানিগুলোর সাথে ব্যবসা। যেমন বেক্সিমকো গ্রুপে একটা পিএলসি নষ্ট হয়েছে, হ্যাঁ, তো পিএলসি ওরা কী করবে, ওরা যদি না পারে তাহলে ওরা পরবর্তীতে এই যে বিভিন্ন সার্ভিসিং যে কোম্পানিগুলো আছে ওদেরকে ইনফর্ম করবে, ঠিক আছে, যে আমাদের পিএলসিটার সমস্যা একটু আসেন, থার্ড পার্টি সাপ্লাই যাই বলে আর কি। তো ওরা যে আপনার ধরেন আপনাকে কল দিল, সাপোজ আপনি গেলেন যে পিএলসিটা আপনি ঠিক করে দিয়ে এলেন আর কি। এইগুলো এই হচ্ছে এই কোম্পানি, এদের বিজনেসও এরকম, এরা বিভিন্ন কোম্পানিগুলোতে সাথে ওনাদের ব্যবসা, ঠিক আছে। আর এখানে আরও কিছু ওনাদের বিষয় থাকে, যেমন এনার্জি সেভিং। ধরুন সাপোজ আমার একটা জেনারেটর চলতেছে, আমার জেনারেটরটা অতিরিক্ত লোডে চলতেছে, আমরা সেভিং করতে পারতেছি না। এখানে কীভাবে সেভিং করতে হয় এটা নিয়ে ওরা কাজ করে। এবার বিভিন্ন সুইং মেশিন আছে, গার্মেন্টসের সুইং মেশিনগুলো আছে, ওগুলা ম্যানুফ্যাকচারিং ইনস্টলেশনের কাজ করে থাকে। ইলেকট্রনিক্স যে বিভিন্ন স্পেয়ার পার্টস আছে চায়না থেকে যেগুলো আসে বা নিয়ে আসে, এগুলো নিয়ে কাজ করে। মেকানিক্যাল কিছু রিলেটেড পার্টস থাকে, যেমন একটা জেনারেটরের তারপর একটা হিট সিল নষ্ট হয়ে গেছে বা একটা হিট সিল পাওয়া যাচ্ছে না, একটা মেকানিক্যাল একটা 3 ফেজ মোটরের মেকানিক্যাল পাম্পের সমস্যা হয়েছে, তো এইগুলো পার্টসে বিভিন্ন ওরা কাজ করে আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে এলইডি যে লাইটগুলো আছে, বড় বড় এলইডি লাইট, ইন্ডাস্ট্রিয়াল বিশেষ করে গার্মেন্টস রিলেটেড সাথে ওরা আরও অক্সিলারি বিভিন্ন আছে, কাটিং মেশিন, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রিলেস, মানে বিভিন্ন মেশিনারি যেগুলো বলে আর কি। তো মোটামুটি এটা সার্ভিসিং কোম্পানি। এখানে আপনি জয়েন করলে আপনি অনেক কাজ বাজ শিখতে পারবেন, বিভিন্ন কোম্পানিগুলো ভিজিট করতে পারবেন আর কি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আপনার কোনো লিখিত পরীক্ষা হবে না, ডিরেক্টলি ভাইবা হবে। এখন আপনি কি করবেন, আপনি যদি মনে করেন যে আমি সার্ভিসিংয়ে থাকতে চাই, কেরিয়ার শুরু করতে হবে, আজীবন আমার একটা চাকরি খুব দরকার, তাহলে যান গিয়ে ইন্টারভিউ দেন। আশা করি স্যালারি বা অন্যান্য ফেসিলিটি, ট্রান্সপোর্ট, আরও মোবাইল বিল, অনেক ফেসিলিটি থাকবে, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং পোস্ট, ঠিক আছে। আর সিভিতে হয়তো এমন কিছু দেখছে ওরা, যা পছন্দ হয়েছে, যার কারণে ওরা হয়তো ইনভাইট করছে আর কি। এখন আপনি যদি ইন্টারভিউ দিতে পারেন, সমস্যা নাই। আমি তো মোটামুটি কোম্পানির সম্পর্কে আইডিয়া দিলাম। আশা করি ইন্টারভিউ দিলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা, যদি ভালো করেন আর কি, থাকবে, হবে আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কোনো প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন আছে? জি ভাইয়া, মানে ওনাদের ভাইভাতে কিরকম রিলেটেড প্রশ্ন আসতে পারে বা করতে পারে? ভাইবা আপনার, আমি সবাইকেই বলি, 1 নম্বরে কোম্পানির প্রোফাইল একদম মনে করেন যে ওয়েবসাইট, ফেসবুক, লিঙ্কডইন, তারপরে ইউটিউব, এগুলা ঘাটাঘাটি করবেন। ওদের বর্তমান ব্যবসা এইগুলা দেখবেন, কবে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে এমডি, এখানে ডিরেক্টর আছে, কিছু ম্যাম আছে, তারপর অনেকে আছে। প্রোফাইলে ওদের ওয়েবসাইটে গেলে অনেক কিছু পাবেন আর কি। তো এখানে যারা দায়িত্বে আছে, এমডিকে, চেয়ারম্যানকে, এগুলো একটু দেখবেন, ঘাটাঘাটি করবেন, ওদের ব্যবসা সম্পর্কে একটু আইডিয়া নেবেন। আর দ্বিতীয় হচ্ছে ফর্মাল ড্রেস আপ পরে যে আধা ঘন্টা আগে চলে যাবেন। আর এখানে ডিপার্টমেন্ট, সিবিতে অবশ্যই সিবিটা আগে ভালোভাবে পড়বেন। সিবিতে আপনার কী কী লেখা আছে, কোথায় ট্রেনিং করছেন, কোথায় প্রজেক্ট করছেন, কোথায় পড়াশোনা করছেন, আপনার কোন জায়গায় আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করছেন, এই আগে সিবিটা একবার ঝালাই করে ফেলবেন। সিবি ঝালাই করার পর যাতে, যেহেতু আপনার সিবি ইমেল করছেন, সিবিটা ওরা নিয়ে প্রশ্ন করতে পারে যে আপনি ইউসিপি থেকে একটা ট্রেনিং করছেন, এটা কবে করছেন, বা আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে কী কী কাজ শিখছেন, কোথায় করছেন, হ্যাঁ। আর ইলেকট্রিক্যালে যেগুলো বললাম আর কি, কমন যে বিষয়গুলো, যেহেতু ওরা ইলেকট্রিকের বিভিন্ন পার্টস, বিভিন্ন অক্সিলারি বিষয় নিয়ে কাজ করে, এখানে যেহেতু ট্রান্সফর্মার ওগুলো থেকে আসবে না, এমনি ইলেকট্রিক্যালের যে এসি বা ডিসি ভোল্টেজ, এগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে আপনার রিলে টাইমার, পিএলসি নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করবেন, যেহেতু ওদের পিএলসি আছে। আর এখানে হয়তো বলতে পারে যে আপনার ট্রেন আপ করাবে, হ্যাঁ, অবশ্যই ট্রেন আপ ছাড়া এটা সম্ভব না, কারণ এখানে আপনাকে ফিল্ডে যখন কাজ করতে যাবেন, অবশ্যই ট্রেন আপ ছাড়া হবে না। হয়তো প্রথম 3-6 মাস ট্রেন আপ থাকতে পারে আর কি। আর নিজের সম্পর্কে একটু যত সুন্দরভাবে গোছানো যায়, হয়তো বলতে পারে যে আপনি 22-এ বের হয়েছেন, আপনি তো এখনও কন্টিনিউ না, তো এই জিনিসগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবেন।
যেটা সত্য ওইটাই বলবেন। আর ডিপার্টমেন্টে যেগুলো বললাম আর কি, কমন যে বিষয়গুলো, বিভিন্ন সার্টিফিকেট, রিলে, টাইমার, সাবস্টেশন, HT, ওই ধরলে এগুলো থেকেই প্রশ্ন করে। ইলেকট্রিক্যালও এছাড়া ভালো করে জানে, এগুলো থেকেই প্রশ্ন আসছে বেশি আর কি। আর PLC নিয়ে একটু বেশি করে ঘাটাঘাটি করবেন, যেহেতু ওদের PLC আছে। আর বিভিন্ন লোড ক্যালকুলেশন, হ্যাঁ লোড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যেহেতু লাইট টাইট আছে তো বলতে পারে যে অমুক জায়গায় 10টা লাইট চলতেছে, আপনার এটা লোড ক্যালকুলেশন কীভাবে করবে, ওখানে পাওয়ার কীভাবে করবেন, তো এগুলো টেকনিক্যালি অনেক প্রশ্ন করবে আর কি। তো এগুলো একটু ওইভাবে নিজের মতো করে সুন্দরভাবে টেকনিকে, যেহেতু এক জায়গায় চাকরি বাকরি করছেন, ডুয়েটেও ছিলেন, আশা করি টেকনিকে এগুলো উত্তরিত হন। ভাইবা তো মনে করেন যে এমন একটা জায়গা, দেখা গেলো 10টার মধ্যে 2টা প্রশ্ন করলো আপনার চাকরি হয়ে গেলো, তাহলে 10টার মধ্যে 20টা প্রশ্ন করলো আপনারে উল্টাপাল্টা প্রশ্ন করে আপনারে রিজেক্ট করে দিল। তো ভাইবা জায়গাটা আসলে আমরা বলতে পারি না 100, তারপর আমরা যতটুকু আইডিয়া পাই বা সাপোর্ট পাই, সেই ধারণাটা নিয়ে আমরা প্রস্তুতি নিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, মানে ওখানে আর কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর কি শিববাদী? ডকুমেন্টও যখন ফাইনালি সিলেক্ট হবে তখন কি ডকুমেন্ট লাগবে? এর আগে কোনো কিছু চাইছে? না, কিছু চাই নাই। আচ্ছা, যদি কিছু না চায়, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি সিভিটা প্রিন্ট করে নেবেন 1 কপি। দ্বিতীয় হচ্ছে আপনার যতগুলো সার্টিফিকেট আছে সেগুলো ফটোকপি রাখবেন, আপনার ছবি রাখবেন, NID, তারপর যতগুলো ট্রেনিং করছেন ট্রেনিংয়ের সার্টিফিকেটগুলো রাখবেন। এই জিনিসগুলো আপনারা সবাইকেই বলি যে এগুলো তো ব্যাগে, আমরা সবাই যেহেতু ব্যাগ ব্যবহার করি, ব্যাগের মধ্যে থাকতে তো সময় একটা কপি আপনার যত অ্যাচিভমেন্ট আছে, সার্টিফিকেট আছে, সবসময় একটা কপি ব্যাগের মধ্যে রেখে দিবেন যখন যেখানে কাজে লাগবে। তো এই ডকুমেন্টগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর এমনি নর্মালি আদার্স কোনো প্রয়োজন ওটা বলে দেবে পরবর্তীতে, ঠিক আছে? আর ইন্টারভিউটা ভালোভাবে দেন, ভালোভাবে দিলে সুন্দরভাবে স্মার্টলি যতটুকু সুন্দরভাবে উপস্থাপন করা যায় নিজেকে যতটুকু। ইন্টারভিউটা আবার বললেন না যে আমার পরিবারে এতজন আছে, বাবা এটা, এগুলো বলা দরকার নিজের সম্পর্কে, যে আমি মোহাম্মদ দুলাল মিয়া, আমার দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ। আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি যশোর পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল টেকনোলজি। পাশে আমি 2022-এ বের হয়েছি। 22-এ বের হওয়ার পরে আমি অমুক জায়গায় কিছুদিন জব করেছি, তারপর অমুক জায়গায় কিছুদিন জব করার পরে আমি ডুয়েট অ্যাডমিশনে ছিলাম। তো মোটামুটি আমার চেষ্টা করছি ভালো করার জন্য। তো এখন কোনো দিকে হচ্ছে না, যার কারণে আমি আবার এখন ফুল টাইম ফ্যাক্টরি সেক্টরে আসতে চাচ্ছি। এইভাবে সুন্দর করে স্মার্টলি, যত সুন্দর করে যে গুছানো যায়, নিজেকে উপস্থাপন করা যায় শর্টকাটে, ততই মনে করেন যে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আর কোনো কিছু আছে? আর প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। ইমরুল ভাই? জি ভাই। কোনো প্রশ্ন আছে আর? না ভাই, ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন ভাই যুক্ত হয়েছে, জুনায়েদ, আপনার পরিচয়টা দেবেন প্লিজ। জুনায়েদ। ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দেবেন, নাম, পলিটেকনিক, টেকনোলজি এবং পরীক্ষা কোথায়? ভাই আমি জুনায়েদ আহমেদ মাসুম, আমার পলিটেকনিক হচ্ছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। হ্যাঁ। আমার রাইটিং টেস্ট পড়ছে ভ্যাকসিন গ্রুপ ফার্মাতে আর কি। ও আচ্ছা, আপনি এত লেটে জয়েন করছেন কেন? ভাই আমার একটা ভার্সিটি ক্লাস ছিল ভাই। ও আচ্ছা, বুঝতে পারছি, এটা একটা ইন্টারভিউ না। ভাই আমি আপনাকে পার্সোনালি কল দিব ভাই, আমি আপনার সাথে কথা আছে। একটা দুইটা ক্লাস মিস করলে কি অনেক ক্ষতি হয়ে যাবে? এটা চাকরি, একটা ইন্টারভিউ, এখানে সময় দিবেন না। তো যাই হোক, আমরা এটা রেকর্ড করছি, আমরা বুঝতে পারছি, আমরা এই আজকের এই ইয়েটা রেকর্ড করছি, আমরা ইনশাল্লাহ আমাদের ইউটিউবে চলে যাবে। আমরা আপাতত প্রাইভেসি করে রাখবো, যেহেতু আপনারা এখনও ইন্টারভিউ দেন নাই। লিঙ্ক কোথাও কেউ শেয়ার করবেন না, আপনাদের সাথে আপনারা শেয়ার করে দিব। আর আরেকটা বিষয়, আপনারা সবাই ভালোভাবে পরীক্ষা দেন। আর আশা করি এখানে অনেকেই আছেন নতুন, আমাকে চেনেন না বা আমাদের সাথে নতুন জয়েন হয়েছেন। তো আমরা এই সেমিনারগুলো চেষ্টা করি আপনাদেরকে গাইডলাইন দিয়ে ভালো একটা কিছু দেওয়ার। তো আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, মোটামুটি আমাদের প্রায় 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে আমাদের রেকর্ড ভিডিও। তো আমরা মোটামুটি ভালো একটা সময় আপনাদের সাথে শেয়ার করতে পারছি। জি,
কাউসার বের হয়ে যান, সমস্যা নাই, কাউসার একটু কাজ আছে। তো আপনারা অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। অনেকে তো মনে করে যে আমরা এগুলো সেমিনারে নাকি অনেকের থেকে টাকা পয়সা নিয়ে থাকি, অনেকে হয়রানি করি। তো আপনারা যারা 1 ঘন্টা ধরে আমাদের সাথে যুক্ত আছেন, দেখছেনই তো আমরা আসলে কি করি। আমরা চেষ্টা করি যে আমরা শুধু সার্কুলার নিয়ে পড়ে থাকি নাই, আমরা চেষ্টা করতেছি ইঞ্জিনিয়ারদেরকে কিভাবে লিখিত ভাইবা এগুলোতে খুব সহজে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তো আমরা সব দিক দিয়ে চেষ্টা করতেছি কাজ করার। শুধু আমরা দায়িত্ব যেহেতু নিচ্ছি শুধু একটা সার্কুলার কপি করলাম গ্রুপে দিয়ে এরকম না, আমরা সার্কুলার সারাদিন কষ্ট করে সার্কুলারগুলো সংগ্রহ করি, এগুলো আমরা গ্রুপে দেই। তারপর যারা ইন্টারভিউ কল পায় ওদেরকে আমরা ভাইবা রিটেন যত ধরনের সাপোর্ট লাগে আমরা সাপোর্ট দিয়ে থাকি। চেষ্টা করতেছি সব দিক দিয়ে আমরা সাপোর্ট দেওয়ার। তো এই হচ্ছে বিষয়। তো অবশ্যই আপনাদের আজকের এই অনুভূতি বা অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। অনেকে আমাদেরকে ভুল বুঝে, আশা করি তাদের ভুলটা তারা ভাঙবে। আর আপনারা ভালোভাবে ইন্টারভিউ দেন, আর যেহেতু গ্রুপে থাকেন আর রিটেন পরীক্ষাটা ভালোভাবে দেন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই গ্রুপে মেসেজ করবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা দেখে আরও কিছু সাজেশন সংগ্রহ করব। আর প্রয়োজনে আপনার ভিডিওটা দেখতে পারেন, যেহেতু রেকর্ড হয়েছে, আপনার এখান থেকে একটু দরকার রিপিট করে দেখতে পারেন আর কি। জি, একজন ভাই প্রশ্ন হাত তুলছে। জি, আপনার প্রশ্নটি করেন। একজন ভাই হ্যান্ড রাইজ তুলছিল, মাহমুদ হাসান। জি বলেন ভাই, মাহমুদ হাসান ভাই বলেন। আচ্ছা, উনি লিফট নিছে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। আর অবশ্যই রিটেন পরীক্ষাটা ভালোভাবে দেন। কারো কোনো কিছু বলা থাকলে বলতে পারেন, আমরা শেষ করে দিব। আপনাদের কারো কোনো কিছু বলার আছে? সবাই কথা বলে না, ঘুমায় গেছেন নাকি সবাই? ঠিক আছে, আমরা তাইলে রাইখা দেই। সবার জন্য দোয়া রইল। আর অবশ্যই ভালো একটা ক্যারিয়ার শুরু করেন, একটা চাকরি হয়ে গেলে পরিবারও একটা সাপোর্ট। তো সবার জন্য দোয়া, শুভকামনা, ভালোবাসা রইল। জি, মাহমুদ হাসান ভাই বলেন। আবার উনি হাত তুলে আবার চলে গেছে, নেটওয়ার্ক সমস্যা। ভাই উনি লিফট নিছে, আর মনে হয় কারোর কিছু বলার নাই। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ইয়েতে দেখা হবে। আর অবশ্যই আপনাদের অভিজ্ঞতাটা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। আজকের এই আলোচনা থেকে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন বা এটা কতটুকু কাজে লাগবে আপনাদের কেরিয়ারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কইছো 10 মিনিট আর কয়টা বাজে?